সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করতে, সেই সাথে সেটি ট্রিটমেন্ট কী হতে পারে এবং এটির সাথে লাইফস্টাইল মডিফিকেশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনায় আমরা নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নেই আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার আক্তারুন্নেসা 1962 সালের জানুয়ারি মাসে বরগুনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের গাইনি বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। কিশোরী বয়সটা এমন একটা বয়স যে খুব সেন্সিটিভ, খুব অল্পতেই তারা রেগে যায়, খুব অল্পতেই খুব আবেগপ্রবণ হয়ে যায়। তো এই বয়সটাতে আসলে দেখা যায় যে তাদের নানা ধরনের শারীরিক বা মানসিক সমস্যা দেখা দিতে পারে। তো কি কি ধরনের সমস্যা আসলে দেখা দেয় বেসিক্যালি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা কিশোরী বলতে বুঝতাম 13 বছর বয়স থেকে 18 বছর বয়সে যারা থাকবে তারাই হলো কিশোর অথবা কিশোরী। এখন কিন্তু ডেফিনেশন বদলেছে। এখন হলো 10 বছর থেকে 19 বছর পর্যন্ত বয়সের যে বাচ্চারা তারাই হলো কিশোরী। কিশোরীর নানান রকম সমস্যা কিন্তু হয়। ওরা ছোটবেলার একটা স্টেজ পার হয়ে আবার আরেকটা স্টেপ, একদম অনেক বড় একটা পরিবর্তন। তো সেখানে যেমন শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। শারীরিক বলতে খাদ্য অভাবের একটা হয়, নিউট্রিশনের একটা সমস্যা হয়, নানা রকম ভায়োলেন্সের শিকার হয় ওরা। মেয়েরা, ছেলেরাও নানা রকম ভায়োলেন্সের শিকার হয়। সামাজিক জীবনযাত্রা মানে ওরা যখন শুরু করে এটা নানা রকম সমস্যা হয়। আর যেটা একটা হয় সেটা হলো মেনস্ট্রুয়াল, যে মাসিক যখন শুরু হয়, যখন মাসিকটা ওদের শুরু হয় তখন নানা রকম সমস্যা ওরা পড়ে। বয়সের কিছু পরিবর্তন হয়। তো 3টা মেইন সমস্যাগুলো হতে পারে স্বাস্থ্যগত সমস্যা, আর কিছু মানসিক সমস্যা হয়। মানসিক সমস্যাটা কিন্তু অনেক বড়, শারীরিক সমস্যাটা যেমন বড়, কারণ ওদের মানসিক অনেক সমস্যা হয়। মানে পরিবর্তন, যে হরমোনাল যে পরিবর্তনগুলি শরীরে আসে তার জন্য ওদের মানসিক রকম সমস্যা মনে করে। ওরা মনে করে যে এটা বোধহয় একটা অ্যাবনর্মাল জিনিস, ওরা এটা বুঝে উঠতে পারে না যেটা কীভাবে বিহেভ করতে হবে, কীভাবে আগাতে হবে। তো সেক্ষেত্রে নানা রকম ডিপ্রেশন হয়, নানা রকম ল্যাক অফ কনসেন্ট্রেশন যে বলে, ওরা কনসেন্ট্রেট করতে পারে না, অমনোযোগী হয়ে যায় কিছু কিছু বাচ্চারা। তারপরে মানে মানসিকভাবে সবার সাথে খাপ খাওয়াতে পারে না। তো এই ধরনের মানসিক সমস্যাগুলি হয়। তো অনেকে বুঝে উঠতে পারে না, ইভেন বাবা মাও বুঝে উঠতে পারে না যাদের মানসিক সমস্যা হচ্ছে। তো সেই ধরনের নানান রকম জটিলতার মধ্যে কিশোর কিশোরী কিন্তু এই বয়সটা পার করে। কেউ ভালো বুঝতে পারে, কেউ অতিরিক্ত বুঝে, আর কেউ একদমই বুঝতে পারে না। এই সমস্যা বাবা মা ভাই বোন যারা রয়েছে এদের ভূমিকাটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে মারা খুব বেশি করে ফেলে, যে বললাম, আর মাঝে মাঝে অনেকে কিছু বুঝে না। তো দুইটাই সমস্যা। তো অনেক সময় এখন যেমন মেয়েরা, বাচ্চারা যেমন অনেকে কিন্তু 8 বছর বয়সেও মাসিক হচ্ছে। তো এটা কিন্তু নর্মাল, আগে এটা নর্মাল ছিল না। এখন তো 8 বছর নিচে হলে সেটা অ্যাবনর্মাল মাসিক, কিন্তু 8 বছর থেকে যখন তারপরে সেটা হলো নর্মাল মাসিক। তো বাচ্চাদের শরীরে কিছু পরিবর্তন হয়, এস্ট্রোজেন তৈরি হয়, ওদের নানা রকম মানে ওরা ফিল করে, ওদের লজ্জাটা আসে। কিন্তু দেখা যায় ও হয়তো একটু বড় হয়ে গেছে, স্কুলে আর একটা বাচ্চা হয়তো বড় হয় না, স্কুলেও সমস্যা হয়। তো অনেক বাচ্চারাই আমাদের কাছে আসে। তো মা বাবার যেটা উচিত এই সময় বাচ্চাকে একটু এক্সপ্লেন করা, মানে একটু ক্ল্যারিফাই করা যে জিনিসটা কি। এটা আজকালকার বাচ্চারা অবশ্য বুঝতে পারে, অনেক কিছু বুঝতে পারে। ওরা টিভি দেখে, মিডিয়াতে অনেক কিছু দেখে, সেই জন্যই কিন্তু ওদের আর্লি মেনার্কিটা হচ্ছে, মানে মাসিকটা যে শুরু হচ্ছে এটাও কিন্তু ওরা এক্সপোজড হচ্ছে, টেলিভিশন এক্সপোজড হচ্ছে, নানা রকম মিডিয়াতে। কিছু কিছু বাচ্চারা অনেক খারাপ ইয়েতে চলে যায়, কিন্তু এটারও জানার দরকার আছে। আমরা যেমন অনেক কিছু বুঝতাম না, কিন্তু জানতাম না, হ্যাঁ, কিন্তু ওরা অতিরিক্ত জানা ভালো না, কিন্তু কিছু কিছু জানা। আজকাল কিন্তু পাঠ্য বই অনেক কিছু চলে আসছে, যেটা আমাদের সময় ছিল না। পাঠ্য বই ওদের এন্ডোক্রাইন অর্গান, মানে ওদের যে সেক্সুয়াল যে অর্গানগুলো কি করতে হয়, এগুলো অনেক কিছু পাঠ্য বইতে চলে আসে। সেটাও আমি ভালোই বলবো, ভালো দিক। আর একটা হলো যে বাবা মার তো রোল থাকে, মা সবচেয়ে বেশি ভালো বুঝতে পারে বাচ্চাকে। সেক্ষেত্রে মাকে
মানে যে বিষয়টা যদি বলে রাখি আগের থেকে এরকমটা হবে, তোমার এই সমস্যাটা হতে পারে। আর মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি নিয়ে বাচ্চারা অনেক সময় অনেক প্রবলেম নিয়ে আমাদের আসে এবং অনেকে ভায়োলেন্সের শিকার হয় কিন্তু, এবং ফ্যামিলির থেকে কিন্তু অনেক রকম ভায়োলেন্সের শিকার হয় ওরা। সেটা আমাদের বাবা মাকে খেয়াল করতে হবে, কার সাথে মিশতেছে, কে ওকে আদর করতেছে, কে ওকে দেখছে। এবং এটা বাচ্চারা না মনে করে কি এটা একটা ওরই অপরাধ, ওরই অন্যায়, সেজন্য ওরা বুঝে উঠতে পারে না, বলতেও পারে না। তো সেই বিষয়টা আমার মনে হয় মাকে অনেক খেয়াল করতে হয়। আরেকটা বিষয় যেটা টিচারের অনেক ভূমিকা আছে এখানে। টিচাররা, আমাদের বাচ্চাদের টিচাররা দেখি এখন অনেক এ বিষয়ে অনেক কিছু মানে অনেক শেয়ার করেন বাচ্চাদের সাথে, এবং ওদেরকে বোঝাতে হবে যেটা দিস একদম একটা খুব স্বাভাবিক একটা জিনিস হচ্ছে, এবং তুমি এটার জন্যই একটা মেয়ে, তুমি এটার জন্য ভালো, তুমি এটার জন্য সুন্দর, এই জিনিসটা ওদেরকে বোঝাতে হবে। এটা কিন্তু অ্যাবনর্মাল কিছু না, ওকে সেই জিনিসটা যদি বোঝাতে পারি। কিন্তু আমার কাছে যখন বাচ্চাগুলি আসে এত ভয় পেয়ে একটা অ্যাবনর্মাল একটা লুক দিয়ে আসে, হ্যাঁ, তো সেই কারণে ওদেরকে আমি এত সহজ করে দিই যে জিনিসটা তোমার একদমই নর্মাল একটা জিনিস, তুমি এটাতে খুবই ভালো একটা জিনিস হচ্ছে, তোমার কোনো রকম ভয় নাই, কিচ্ছু না। তবে তোমার পার্সোনাল যে কাজগুলো তোমাকে করতে হবে সেটা মায়ের উপর ডিপেন্ড করলে চলবে না, তোমার নিজের কাজগুলো নিজের করতে হবে, নিজের ভালোটা নিজের বুঝতে হবে। সেজন্য ওকে এভাবে মা বাবারও উচিত হবে যে এভাবেই বাচ্চাকে সেলফ ডিপেন্ডেন্ট করা। মা অনেক মারাই বুঝে না, আমাদের দেশে মারা না এখন একটা দুটো বাচ্চা নেন তো ওরা না মার ওকে সব কিছু করতে করতে না ওরা কেমন ক্রিপল্ড হয়ে যায়, মানে মার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এইটাও কিন্তু ভালো না। সেজন্য বাচ্চাকে যখন থেকে মেয়েটার মাসিকের বয়স হয়েছে ততক্ষণ কিন্তু সে ভালো মন্দ বুঝতেছে, এবং তাকে কিন্তু সব কিছু মার করে দেওয়াটা ঠিক হবে না। তো মাকেও বোঝাতে হবে যেটা তোমার এই জিনিসটা এরকম, এটা সেরকম, তুমি এটা করবা, অতিরিক্ত কোনো কিছু করবে না, কিন্তু মাও অবজার্ভ করবে, এবং যখনই মনে করবে যে মেয়েকে এখন কথা বলা দরকার কিংবা তখন সে সেভাবে মানে তাকে কাউন্সিলিং করবে অথবা কথা বলবে। আর আমাদের কাছে আসে আর একটু পরে, ইনিশিয়াল তো আসলে মার কাছেই থাকে অথবা টিচারের কাছেই থাকে, তো আর সব বাচ্চারা তো আমাদের কাছে আসেও না। আরেকটা হলো যে ওদের খাবারের অভ্যাসটা খুব ভালো রাখতে হবে। বাচ্চা যাতে হেলদি খাবার খায়, যাতে নিয়মিত খাবার খায়। আমি ইদানিং যেটা আমি দেখি যে বাচ্চাগুলি আসে না, বেশিরভাগ বাচ্চাদের অ্যাসিডিটি, মানে ওদের এই ছোট বয়সে ওরা অ্যাসিডিটির ওষুধ খাচ্ছে, ওরা তার মানে ওরা কি করে, ওরা খুব অনিয়ম করে। সে অনিয়মটা যাতে না করে, ওরা রাতে দেরি করে ঘুমায়, ওরা সকালে উঠে কোনো রকম নাস্তা না খেয়ে স্কুলে চলে যায়, খেলেও খুব কম, স্কুলে গিয়ে হয়তো ভাজা পোড়া কিছু খায়। এই ধরনের এই ছোটো বয়সে যে অ্যাসিডিটিটা হয় না, এটা মানে কোপ করতে পারে না। পরবর্তীতে গিয়ে আর মানে পরবর্তীতে গিয়ে হয়তো ওর আরও স্ট্রেস পড়ে, বিয়ে হলো, তারপরে শ্বশুর বাড়ি গেল, আরও স্ট্রেস, অ্যাসিডিটি। আমাদের কাছে যখন আসে প্রেগনেন্সি নিয়ে, প্রেগনেন্সিতে এত অ্যাসিডিটি পাই আজকাল আমরা, মানে এটা খুবই আমার কাছে একটা অ্যালার্মিং মনে হচ্ছে যে এত অ্যাসিডিটি তো এই সময় আমাদের সময়কার ছিল না, কিংবা এখনও। তো এই যে সমাজটা, এটা আমাদের মনে হয় বাবা মার একটু খাদ্যাভ্যাসটা ওদের খুব ভালো একটা দিক আছে। কেউ কেউ খুব ওবেসিটি হয়ে যায়, কেউ কেউ দেখবেন যে খুব মোটাসোটা হয়ে যাচ্ছে, তাদের অন্যরকম সমস্যা হচ্ছে। কেউ বেশি খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, ভাত মানে কার্বোহাইড্রেট ফ্যাটটা বেশি খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, যার জন্য তারা মোটা হয়ে যাচ্ছে। আর কেউ কেউ আবার একদম সেডেন্টারি, খাই না ঠিক মতো, ম্যালনিউট্রিশন ভুগছে। একদম অপটিমাম নিউট্রিশনটা, এটার ব্যাপারে আমার মনে হয় টিচারদের অনেক বিগ রোল আছে। যে তোমরা টিচারের কথা কিন্তু সবাই খুব শোনে, টিচার যদি বলে তুমি প্রতিদিন সকালে ডিম খাবে, তুমি দুধ খাবে, ফল খাবে, আশা করি বলেন সব টিচাররাই, কিন্তু ওনাদের কথা কিন্তু খুবই বেশি শোনে। সেজন্য পুষ্টিকর খাবার, খাদ্যের কি কি উপাদান আছে সেগুলো তোমাদের খেতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না, আমাদের সমাজ, আমরা মানে সামাজিক লেভেলে অনেক বুঝি না যে আমাদের কোন খাবারটা কখন বেশি দরকার। ডিম খেতে হবে, মাছ খেতে হবে, ফল খেতে হবে, মানে এই খাদ্যাভ্যাসটা যদি ঠিক রাখে তাহলে কিন্তু অনেক রকম অসুখ বিসুখ থেকে কিশোরীকে সুস্থ থাকতে হলে অবশ্যই তাকে একটা ডিসিপ্লিন লাইফস্টাইল তাকে মেইনটেইন করতে হবে। কারণ রিপ্রোডাক্টিভ লাইফে যখন 18 বছর পর তার কিন্তু শরীরটা মোটামুটি ডেভেলপ করে ফেলছে, পূর্ণাঙ্গ একটা শরীর হয়ে গেছে 19 বছর পর। তার আগে কিন্তু বাচ্চা তৈরি হচ্ছে, ওর বোনস তৈরি হচ্ছে, সব কিছু তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে ওর নিউট্রিশনটা বেশি, আমার মনে খুব বেশি গুরুত্বপূর্ণ। ম্যাম, আগের তুলনায় এখনকার বাচ্চাদের একটু আর্লি মেনস্ট্রুয়েশনটা হয়ে যাচ্ছে, এটার বিশেষ কোনো কারণ আছে কিনা? এটার জন্য কোনো শারীরিকগত তার কোনো অসুবিধা হবে কিনা? শারীরিকগতভাবে তেমন অসুবিধা হয় না, তো বাচ্চাটাকে বুঝতে হবে জিনিসটা যে কি হচ্ছে। ওর শরীর পরিবর্তনটা আরবান এরিয়াতে এই পিরিয়ডটা একটু আগে হয়, গ্রাম অঞ্চলে বিশেষ করে মেয়েদের পিরিয়ডটা একটু দেরি করে হয়। এখন গ্রাম আর আরবান তেমন পার্থক্য নাই, সবাই মিডিয়ার এক্সপোজ থাকে, ওরা হয় কি অল্প বয়সে অনেক কিছু বুঝে ফেলে যেটা আগে হয়তো বুঝতো না। কিংবা আমরা দেখেন আগের দিনে আমরা একটা মাসে সিনেমা দেখতাম টিভিতে, আমরা সেটার জন্য বসে থাকতাম। আর এখন ওরা দিনের মধ্যে
কতবার কতভাবে ওরা এক্সপোজড হচ্ছে, তো সেগুলো তো ওরা বুঝতে পারে। তো এই বোঝার জন্য ওদের ব্রেনের কিছু ডেভেলপমেন্ট হয়ে যায়। হাইপোথ্যালামাস যেটা থাকে, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলি তৈরি হয় সেটা পিটিউটারি, তারপরে সেটা কিন্তু ওভারি ডিম্বকোষে কাজ করে, সেখান থেকে হয়। কিন্তু হয় কি ওই সময়টা তো কম, ওরা অল্প সময় বেশি বড় হয়ে যায়, সেজন্য ওদের মানসিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি সব কিছু মিলে বাবা মাও পাজল হয়ে যায় যে কি আমাদের সময় তো এরকম ছিল না, আমরা তো আরও 13 বছর 12 বছরের পিরিয়ড হয়েছিল, কিন্তু আমার মেয়ের কেন তো তাড়াতাড়ি, তো পাজল হওয়াটা স্বাভাবিক। তো এটা একটা বড় মানে বাবা মার জন্য একটা চেঞ্জ। এক্ষেত্রে কি পরবর্তীতে কোনো শারীরিকগত সমস্যা হতে পারে? শারীরিক সমস্যা খুব আর্লি ম্যানার কি হলে, যে পিরিয়ডটা যদি খুব আর্লি শুরু হয় তখন এস্ট্রোজেনের হরমোনের এক্সপোজারে এসে গেল, তো সেক্ষেত্রে কিছু ডিজিজ হয়, সেগুলো হয় সেটা অন্যরকম। যারা আর্লি মেনার কি বলে, লেট মেনোপজ বলে, তাদের কিছু ইউটারাসের সমস্যা হয়। আর কিছু যেমন এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট কিছু অসুখ থাকে, যেমন এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসটা আগে যেমন আমরা 18-20-এর আগে খুব একটা পেতাম না, এখন কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা এন্ডোমেট্রিওসিসটা পাচ্ছি। আমার মনে হয় সেটা আর্লি মেনার্কির এটার জন্য হতে পারে কিছুটা। আমরা একটু বিস্তারিত জানতে চাই এই এন্ডোমেট্রিওসিস সম্পর্কে। বাচ্চাদের অ্যাডোলেসেন্ট এন্ডোমেট্রিওসিস বলে অথবা অ্যাডোলেসেন্স পিসিও বলে। আমরা অনেক সময় আগে মাসিকের যদি ব্যথা হতো আমরা ধরে নিতাম এটা নর্মাল, 18 বছর পর্যন্ত নর্মাল। তো সেক্ষেত্রে আমরা কাউন্সিলিং করে, না এটা তোমার সমস্যা না, একটু ব্যথার ওষুধ খাও, এটা তোমার স্বাভাবিক। কিন্তু এখন কিন্তু আমরা যদি পিরিয়ডের ব্যথা নিয়ে আসে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করাই, আলট্রাসোনোগ্রাম করিয়ে দেখি যেটা কি ওর স্বাভাবিক নাকি এটা অস্বাভাবিক। কিছু সিমটম তো আমরা ওর কাছে শুনবই, ব্যথাটা কেমন হয়। তো সেই এন্ডোমেট্রিওসিসটা যদি খুব আর্লি আমরা ধরতে পারি, আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে কিন্তু এর প্রগনোসিস ভালো। আর যদি ও লেট হয়ে যায়, ধরো অনেক বড় বড় সিস্ট হয়ে গেল, মানে রক্তটা পেটের ভিতরে জমে যখন, সেটাকে বলে এন্ডোমেট্রিওসিস। ওভারিতে ডিম্বকোষের মধ্যে যখন জমে সেটাকে বলি চকলেট সিস্ট, এটা এন্ডোমেট্রিওসিসের একটা ধারা। তো এই ধরনের যখন সমস্যা হয় তখন বাচ্চার এত ব্যথা হয় যে ওই ব্যথাটা মানে পিরিয়ডের আগেও ব্যথা হয়, পিরিয়ডের সময় ব্যথা হয়, পিরিয়ডের পরও ব্যথা থাকে। পিরিয়ডের জন্য যে স্বাভাবিক ব্যথাটা হয় তার থেকে একটু বেশি ব্যতিক্রম হয়, ব্যতিক্রম। পিরিয়ডের আগেও ব্যথা শুরু হয়, পিরিয়ডের সময় পুরো পিরিয়ডে ব্যথা থাকে, আবার পিরিয়ড সেরে গেলে দেখা যায় অনেকের যখন অ্যাডভান্স হয়ে যায় পিরিয়ড পরেও ব্যথা থাকে। তো সেটা যদি আমরা যখন ডিসমেনোরিয়া নিয়ে মাসিকের ব্যথা নিয়ে আসে তখন যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাইলে সেটাকে আমরা ঔষধের মাধ্যমে মানে ছোট থাকতেই আমরা সেটাকে চিকিৎসা করে ওটাকে দমিয়ে রাখা আর কি। এটা একবার এন্ডোমেট্রিওসিস হলে সেটা সহজে মানে আবার রিকার করে, আবার হয়। সেজন্য ওটা যাতে ও টাইম টু টাইম ও ফলো আপ করে, ও যাতে ওষুধগুলো ঠিক মতো খায়, মাকে কাউন্সিলিং করা, এই ধরনের কিছু সমস্যা নিয়ে আসে বাচ্চারা আমাদের কাছে। আচ্ছা ম্যাম, আমরা এই কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আরো বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। মানুষের জীবনের প্রত্যেকটা বয়সই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবথেকে আমাদের শরীর বাড়ে কৈশোর বা পিউবার্টিতে, আমরা যাকে টিনেজ বলি। 11 বছর থেকে মেয়েদের ক্ষেত্রে 15 বছর, ছেলেদের ক্ষেত্রে 17 বছর। সাধারণত হিসাব করা হয় এই বয়সটাতে একটা মানুষ যতটুকু লম্বায় বাড়ে ঠিক সেটাই তার সারা জীবনের উচ্চতা। অর্থাৎ 15 বছর পার হয়ে গেলে একটা মেয়ে আর লম্বায় বাড়বে না। ফলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বয়সে উচ্চতা বৃদ্ধির জন্য যে মূল উপাদানটা দরকার সেটা হচ্ছে ক্যালোরি হাই, প্রোটিন হাই। তার মানে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল। এটা প্রতিটা মেয়ে হোক এবং ছেলে হোক উভয়ের ক্ষেত্রে সমানভাবে খাবারগুলো, পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। সাধারণ ক্ষেত্রে যে অসুবিধাটার সম্মুখীন আমরা এই টিনেজ বাচ্চারা দুধ, ডিম বা জেনারেল খাবারগুলো খেতে খুব একটা পছন্দ করে না। তো যদি এরকম হয়, ধরেন কোনো একটা বাচ্চা দুধ খেতে চাচ্ছে না, আমি তার সঙ্গে যদি সামান্য অন্য কোনো খাবার মিলিয়ে দিই, যে একজনের দুধের গন্ধ সহ্য করতে পারছে না, আমি দুধটাকে বোরহানি করে দিলাম, দই করে দিলাম, ছানা করে দিলাম, দুধের খাবার তৈরি করে দিলাম, যে কোনো ফর্মেই হোক, সেই পিউবার্টি পিরিয়ডে খাবারের এই চাহিদাটা পূরণ করতেই হবে। নইলে কিন্তু সাধারণ ক্ষেত্রে পিউবার্টির পরে আর বাচ্চার উচ্চতা বৃদ্ধি হবে না। সারা জীবনে ওজন কমানো বাড়ানো সম্ভব, সব কিছু চেঞ্জ করা সম্ভব, কিন্তু 18 বছর পার হয়ে গেলে কোনো ছেলের আর লম্বায় বৃদ্ধি হবে না। ফলে ভীষণ ক্রুশিয়াল একটা পিরিয়ড, এবং এই সময় সব থেকে বেশি যেমন প্রোটিনের দরকার হয়, এবং প্রোটিনটাকে সেফ প্রোটিন হিসাবে কাজ করানোর জন্য হাই ক্যালোরি দরকার হয়, পাশাপাশি হাই ক্যালসিয়াম দরকার হয়। এবং প্রতিটা নিউট্রিয়েন্ট এই সময়টা এত বেশি প্রয়োজন যে হিসাব করে করে
এই পিউবার্টি পিরিয়ডের খাবারের তালিকাটা প্রতিদিনে তার জন্য পূরণ করতেই হবে। সেই ক্ষেত্রে যে জিনিসটা পাশাপাশি দরকার সেটা হচ্ছে তার শারীরিক পরিশ্রম, অর্থাৎ এক্সারসাইজ যেটাকে আমরা বলি। ধরেন আপনার বাচ্চা বয়স অনুপাতে উচ্চতা কম আছে, ধরি একটা মেয়ের বয়স আছে 13 বছর, কিন্তু সে উচ্চতায় আছে 11 বছরের, তার মানে সে 2 বছরের ডেফিসিয়েট আছে। এখন এই উচ্চতাটা আমাকে বাড়াতে হবে কিভাবে? পাশাপাশি তাকে পরিশ্রম অর্থাৎ ব্যায়াম করতে হবে কিছু নির্দিষ্ট, এবং প্রতিদিনের খাবারে হাই প্রোটিন হাই ক্যালসিয়াম থাকতে হবে, এবং এই প্রোটিনটাকে সেভ করার জন্য তার ক্যালোরি ঠিক রাখতে হবে। ক্যালোরি ঠিক রাখতে হলে কি করতে হবে? তাকে তার কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখতে হবে। সাধারণত এখনকার পিউবার্টি পিরিয়ডের সব থেকে বড় ক্রুশিয়াল বিষয় হচ্ছে তারা ভাত খেতে চায় না, জেনারেল খাবার খেতে চায় না, তারা ফাস্ট ফুডের প্রতি অনেক বেশি ফন্ডা। এটাতে যে জিনিসটা হয়, ফ্যাট খাবার আসার কারণে, জাঙ্ক ফুড আসার কারণে তাদের ওয়েট বেড়ে যাচ্ছে, উচ্চতা বাড়ছে না। তো মাদের প্রতি আমার অনুরোধ, প্রত্যেকের প্রতি, যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রত্যেকটা বয়সকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু একটা বাচ্চাকে সিকিউরড লাইফ বা খাবারের জন্য খাবার দেওয়া না, তার কি খাবার দরকার, কোন বয়সে দরকার, কতটা দরকার, এটা অবশ্যই আপনাদের একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া উচিত। এবং আপনার বাচ্চা সবসময় স্পেশাল। ম্যাম, কিশোরীদের শারীরিকগত সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে পিসিওসিস। এই পিসিওসিস সম্পর্কে আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই। পলিসিস্টিক ওভারি বলে এটাকে মা বাবা, আর ওনারা মনে করেন যে এটাতে ওভারিতে কোনো সিস্ট হয়েছে। আসলে ওভারিটা ওদের একটু বড় থাকে, একটু ছোট ছোট সিস্ট থাকে, আর এটা হলো কিছুটা জেনেটিক আর কিছুটা অ্যাগ্রাভেট করে যখন বাচ্চারা একটু মোটা হয়ে যায়, বেশি ওবেসিটি, খাবার যে বললাম খাবার অভ্যাসটা যখন ঠিকমতো হয় না, কার্বোহাইড্রেট, তারপরে ফাস্ট ফুড, কোক, পেপসি, এই ধরনের খাবার, চকলেট, হ্যাঁ, তারপরে মেয়োনিজ, এই ধরনের খাবার যখন বেশি বাচ্চারা খায় তখন ওভারিটা একটু অ্যাবনর্মাল ফাংশন করে, এবং এমন একটা পর্যায়ে আসে যে ওবেসিটি হয়, আবার পলিসিস্টিক ওভারি হয়, আবার পলিসিস্টিকের জন্য ওবেসিটি হয়। তো অনেক বাচ্চাদের আমি সেদিনও একটা পেশেন্ট দেখলাম, ও বাচ্চাটা না এত মোটা হয়ে গেছে না, স্কুলে 7 না 8 পরে এরকম দেখতে, এত ও স্কুলে যেতেই এখন পারছে না। তো প্রথমে আমি ওর সাথে কথা বলে, ও যখন আসলো আমি কাউন্সিলিং করলাম, তো একটু পরে আমি তোমার কোনো গার্জিয়ান এসেছে, বলে ভাই এসেছে, তো ভাইয়ের সাথে কথা বললাম। ভাই তখন দেখলাম যে সে খুবই আপসেট যে ও স্কুলে যেতে চাচ্ছে না, ওর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ও মোটা হয়ে যাচ্ছে দেখে ওর এই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, তো আমি তখন বুঝালাম যে তোমার এই মোটা হওয়ার কারণটা বুঝালাম, তোমার কিভাবে তোমাকে থাকতে হবে, কিভাবে কি খাবার খেতে হবে। তো সেই জন্য ওবেসিটি একটা সমস্যা এই গ্রোয়িং বাচ্চাদের। এই সময় ফুড ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, মাদের সচেতন হতে হবে, বাচ্চা যা চাবে তাই যেন না খায়, আর ছোটবেলার থেকেই যাতে ওবেসিটি না হয়, এমআইটা যেন ঠিক থাকে। বাচ্চা যত বড় হবে ও মানে ওই ওজনটাও কমাতে পারে না, তো সে তাদের পলিসিস্টিক ওভারিটা বেশি হয়। আরেকটা সমস্যার কথা আমি বলবো, যেটা স্কুলে আমাদের, আমি স্কুল নিয়ে কিন্তু বেশি কথা বলি, স্কুলে বাচ্চারা না আজকাল একদম দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি কিছুই করে না, এটাও একটা ওবেসিটির কারণ, অসুখ বিসুখের কারণ। সেজন্য আমার মনে হয় সব টিচারদের একটু অ্যাক্টিভ হওয়া উচিত, লেখাপড়ার সাইড মানে সাথে সাথে, যাতে বাচ্চারা খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে হয়। ওরা খালি সারাদিন পড়াশোনা, কোচিং, এটা সেটা নিয়ে থাকে, ওদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব, এজন্য দেখবেন আমাদের মেয়েদের ফিগারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু বাল্কি হয়ে যাচ্ছে, ওদের ওবেস হয়ে যাচ্ছে, বাটকটা একটু মোটা হয়ে যাচ্ছে। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেবার জন্য, এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনারা যারা দেখছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ইডিমাগুলি আমরা 2 ভাগে ভাগ করি, একটা জেনারেলাইজড মানে সারা শরীর ফুলে যাওয়া, আর একটা হলো লোকালাইজড। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ রোগীরা পা ফোলা নিয়ে আসে, তো পা ফোলা কিন্তু নানান কারণে হতে পারে। আমাদের বডির যে কারণগুলি আমরা চিন্তা করি, যে তার কিডনির অসুখ হইলে, লিভারের অসুখ হলে, হার্টের অসুখ হলে, অথবা অনেকজনের পেট খারাপ থাকলেও দীর্ঘদিন তার শরীরে প্রোটিন কমে যায়, তারও কিন্তু পা ফোলা থাকতে পারে। এছাড়া অন্যান্য কারণেও হইতে পারে, যেরকম একটা পা ফুলে গেলে এটাকে আমরা লিম্ফিডেমা বলি, কিংবা ফাইলেরিয়াসিস, গুদরোগ, এরাও এক পা ফুলে নিয়ে আসে। আবার অনেক সময় প্রেগনেন্সিতে শেষের দিকে দেখা যায় 2 পা ফোলা নিয়ে আসছে। এই জন্য বিভিন্ন কারণে এই ফোলা নিয়ে রোগীরা আমাদের কাছে
এসে থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।